হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আমি আবার চলে এলাম সেমিস্টার 3 এর সিলেবাস নিয়ে তোমাদের সামনে। সাইকোলজি সেমিস্টার 3 ফার্স্ট চ্যাপ্টার অ্যাট্রিবিউটস নিয়ে আজকে তোমাদের সামনে আমি ডিসকাস করব। আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায়, সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ সেমিস্টার 3 সাইকোলজি ক্লাস 12 তোমাদের সামনে আজকে আমি ওপেন করছি এই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে যা যা রয়েছে সেটা অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই। ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, যে কাকে বলে, কেনই বা আমরা পড়ছি এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে, কি সম্পর্কে আমাদের একটা সম্যক জ্ঞান হবে, সেসব নিয়ে ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার। তারপর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিউম্যান ফাংশনিং, different domains in psychological attributes, individual differences বা ব্যক্তিগত বৈষম্য মানুষের মধ্যে কোথায় কিভাবে কাজ করে, কেনই বা রয়েছে, এবং সরাসরি তারপর সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, যে অ্যাট্রিবিউটসগুলোর কারণে এই ব্যক্তিগত বৈষম্য দেখা দেয়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসগুলো নিয়ে আজকের তোমাদের পড়ানো। এছাড়াও এই চ্যাপ্টারে রয়েছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। চলো আজকের পড়ায় আমরা মূল পর্বে প্রবেশ করি। Psychological attributes refer to the characteristics or qualities related to an individual's mind and behavior. These attributes influence how a person thinks, feels, and acts in different situations. সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস কি? মানুষের নানা রকম বৈশিষ্ট্য বা গুণপনা বা ধর্ম, যেগুলো প্রকাশিত হয় তার চিন্তায়, তার আচরণে, তার ভিতরে সবসময় যে বৈশিষ্ট্যগুলো সে যাপন করছে এবং সেটা প্রকাশ করছে সে তার বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে, বিভিন্ন আচরণের মধ্যে দিয়ে, সেগুলোই হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসগুলো আমাদের চিন্তা করতে, অনুভব করতে এবং আচরণে সহায়তা করে, যা শুধু ব্যক্তির মন নয়, তার আচরণের সঙ্গেও সমস্ত সময় সম্পৃক্ত থাকে। যেহেতু আমরা সাইকোলজি পড়তে এসে জেনেছি যে আচরণ জানলে তবে আমরা মনে পৌঁছবো, তাই আচরণ আর মনকে, এই দুটোকেই যে সংযুক্ত রাখছে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো জানলেই আমরা একটা মানুষকে সার্বিকভাবে ভালো করে জানতে পারবো। তো চলে যাচ্ছি আমরা সেই সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসকে জানার জন্য। দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য, সেটা হচ্ছে ভেরিয়েবিলিটি, অর্থাৎ নানা রকমের বিভিন্নতা আমাদের সমস্ত আচরণে, আমাদের প্রকৃতিতে। প্রত্যেক মানুষের থেকে প্রত্যেকটি মানুষ বিভিন্নতায় তারা সারাক্ষণ যাপন করে, অর্থাৎ তাদের খাওয়া দাওয়ার যে ধরন বা পোশাক আশাক বা তাদের চিন্তাধারা বা তাদের পছন্দ বা তাদের আকাঙ্ক্ষা, সমস্ত কিছুর মধ্যেই প্রত্যেকটি মানুষের সঙ্গে অপর মানুষের বিভিন্নতা রয়েছে। তো ভেরিয়েবিলিটি ইজ আ ফ্যাক্ট অফ নেচার, শুধু মানুষের নয়, সমগ্র প্রকৃতির মধ্যে এই বিভিন্নতা দেখতে পাওয়া যায়। আমরা হয়তো সব সময় সবটা বুঝে উঠতে পারি না। প্রত্যেকটি ছোট ছোট কীটপতঙ্গের মধ্যেও ডিফারেন্স আছে, দুটো প্রজাতির মধ্যে নয়। একই প্রজাতির দুটি আরশোলা বা একই প্রজাতির দুটি গিনিপিগ, একই প্রজাতির দুটি গরু, এদের মধ্যেও বিভিন্নতা রয়েছে, প্রত্যেককে আলাদা করে চেনা যায়। সুতরাং বৈষম্য শুধুমাত্র মানব জাতি নয়, সমস্ত প্রকৃতির মধ্যেই বৈষম্য ছড়িয়ে রয়েছে। আমরা যেহেতু সাইকোলজি পড়ছি, সেহেতু আমরা ফোকাস করব হিউম্যান বিহেভিয়ার নিয়ে। The variation is also found in terms of physical characteristics. শুধুমাত্র মানে এই বিভিন্নতা মানুষের মধ্যে প্রথমত দেখতে পাওয়া যায় তাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, যেগুলো কি হাইট, ওয়েট, স্ট্রেংথ, হেয়ার কালার এটসেট্রা, এবং সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, যেগুলো
আমাদের মানসিক কার্যাবলী বা মানসিক বৈশিষ্ট্য, মনের যে প্রত্যেকটা দিক, বুদ্ধি, স্মৃতি, চিন্তন, প্রত্যক্ষণ, সংবেদন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একটা ভেরিয়েন্স বা ভেরিয়েবিলিটি রয়েছে। Different types of psychological attributes are there, which can be simple phenomena like reaction time to highly global concept like happiness. বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস রয়েছে। ছোট্ট একটা অ্যাট্রিবিউটস রিঅ্যাকশন টাইম থেকে অনেক বড় মাপের একটা ধারণা, সুখ এই বা সুখী হওয়া, এই পুরো সমস্ত রকম সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসের মধ্যেই আমরা বিভিন্নতাকে দেখতে পাই এবং বিভিন্নতাকে পরবর্তীকালে আমরা মেজার পর্যন্ত করতে পেরেছি। তো সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস পড়তে গেলে আমাদের আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই অ্যাট্রিবিউটস বেশি বা কম বা বিভিন্ন রকম যে হচ্ছে সেগুলো জানছি কি করে? শুধুমাত্র চোখের দেখায় বা অনুমানের মাধ্যমে আমরা এই কথা বলতে পারি না যে সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস বিভিন্ন রকমের হয়। সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসকে মেজার করা হয়। বর্তমান মনোবিজ্ঞানে, মনের এই বিজ্ঞানে আমরা মেপে ফেলেছি প্রত্যেকটা সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে মাপার ইনস্ট্রুমেন্ট আমরা বা মাপার টেস্ট আমরা আবিষ্কার করেছি। আমাদের এই সাবজেক্টের মধ্যে দিয়ে আমরা সেটাকে জানবো, সেগুলো সম্পর্কে আমরা কিভাবে এগোবো সেগুলোও আমরা জেনে নেব। আগে আমরা এই অ্যাসেসমেন্ট হয় সেটা জেনে নিই। Assessment is the first step in understanding a psychological attribute. Assessment refers to the measurement of psychological attributes of individuals and their evaluation, often using multiple methods in terms of setting standards of comparison. For example, assessment of dominance or stress level in an individual. The attributes chosen for assessment depends upon our purpose. Assessment may be informal or formal. সমস্ত রকম সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসকে যেহেতু মাপা যায়, আর মাপাটা প্রথমত প্রচণ্ডভাবে দরকার, কারণ না মাপলে আমরা কোনো কিছুকে সায়েন্স বলে দাগাতে পারি না। কোনো কিছুকে আমরা যদি ট্যাগলাইন তার সায়েন্টিফিক কথাটাকে লাগাতে হয়, তাহলে দ্যাট শুড বি মেজারেবল, দ্যাট শুড বি উই ক্যান মেজার দ্যাট থিং। মানে আমাদের জন্য সব থেকে প্রয়োজনীয় হলো যে কোনো জিনিসকে পরিমাপ করা, কারণ পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের সর্বাঙ্গীন এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য। তো পরিমাপ করা যায় প্রত্যেকটা সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে, আর না গেলে আমরা সেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আমরা জানতে পারবো না। তো অ্যাসেসমেন্ট ইউজুয়ালি দু রকম, ফর্মাল অ্যাসেসমেন্ট আর ইনফর্মাল অ্যাসেসমেন্ট। ফর্মাল অ্যাসেসমেন্ট হচ্ছে যেখানে একটা স্ট্যান্ডার্ডাইজ থাকবে, অর্গানাইজড হবে, যেখানে কোনো সাবজেক্টিভ রিপ্রেজেন্টেশন থাকবে না, অর্থাৎ যে যেমন করে পারলো সেটাকে একটা মতামত দিল, সেটা চলে না। স্ট্যান্ডার্ডাইজড বা ফর্মাল যে অ্যাসেসমেন্ট, সেখানে একটা আদর্শ নর্ম থাকে, আদর্শ একটা স্ট্যান্ডার্ড থাকে, আদর্শ একটা মান থাকে, যে মানের আন্দাজে সব কিছুকে পরিমাপ করা হয়। কেউ কারোর নিজের মতো করে কাউকে ভালো খারাপ কম বেশি এই ট্যাগ করতে পারে না। সেক্ষেত্রে ফর্মাল অ্যাসেসমেন্ট সাইকোলজিস্টরা সেটাকে ট্রেন থাকে সেই অ্যাসেসমেন্ট করার জন্য, এবং আমরা যে কোনো সাইকোলজিক্যাল সেন্টারে আমরা এই ধরনের অ্যাসেসমেন্ট পেয়ে থাকি। Whereas informal assessment too varies from case to case and from one assessor to another. It is open to subject interpretations and it does not require training. Only basic observation skills are required here. ইনফর্মাল অ্যাসেসমেন্ট আমাদের সবসময় হয়ে থাকে, সারাক্ষণ আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা ইনফর্মাল অ্যাসেসমেন্ট করে থাকি আমাদের অনুমানের মাধ্যমে। তো সেটা খুব সায়েন্টিফিক্যালি সকলের সামনে প্রমাণযোগ্য নয়, কিন্তু আমরা সব সময় তো ফর্মাল অ্যাসেসমেন্টের জন্য প্রতি মুহূর্তে আমাদের সম্ভব নয় প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে মেজার করে আমাদের দৈনন্দিন জীবনে পা ফেলার জন্য।
তো একসাথে আমাদের এগিয়ে চলার জন্য প্রত্যেক মানুষকে চারপাশে আমরা ফর্মাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নিতে পারবো না। সেক্ষেত্রে ইনফর্মাল অ্যাসেসমেন্ট আমাদের ভিতরে একটা নিজেদের অনুমান করার যে ক্ষমতা জন্মায়, তার সাহায্যে আমরা ইনফর্মাল অ্যাসেসমেন্ট করে থাকি, যদিও সেটার ভিত্তিতে কোনো লিগ্যাল পারফরমেন্স হয় না, বা কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না, বা কোনো বৃহত্তর ইনস্টিটিউশনে সেই ধরনের ইনফর্মাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে কোনো রকম গ্রাহ্য হয় না এই ধরনের ইনফর্মাল অ্যাসেসমেন্ট। তো এই সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস আমরা মাপবো কেন, সেই প্রয়োজনীয়তার দিকে আমরা আসি। ইনফর্মাল অ্যাসেসমেন্ট হচ্ছে মাপার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা হচ্ছে সব থেকে বড় কারণ। আমি এই শুরুতেই বলেছি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানুষ কেন, সমগ্র প্রকৃতির প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে বলেই সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে মাপতে হয়, কারণ প্রত্যেকটা মানুষের থেকে অপর মানুষের প্রত্যেকটা সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট পার্থক্য রয়েছে। কারোর বুদ্ধি যত বেশি, কারোর বুদ্ধি কম, কারোর পার্সোনালিটি যেরকম অন্যের পার্সোনালিটি সেরকম নয়। পার্সোনালিটির নানা অ্যাসপেক্ট, প্রত্যেকটা অ্যাসপেক্ট কার কীরকম রয়েছে সেই অনুযায়ী তার সাফল্য কীরকম হবে, তার সম্পর্ক কেমন হবে অন্যের সঙ্গে। এই ধরনের বিষয়গুলো জানতে গেলে সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে মেজার করতে হয়। আর মেজার কেন করতে হয় না, প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জন্যই আমরা অ্যাসেসমেন্ট করি সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে। Individual differences show how people vary in their psychological makeup, influencing how they interact with the world. This human variation in psychological, physical, and behavioral characteristics is both an obvious and inescapable reality. Sometimes psychologists think that the human behavior is influenced by their personality characteristics. Again, in some cases, psychologists think that different situational factors determine human behavior. It is called situationalism. Individual difference সবসময় প্রত্যেকটা মানুষ এই ডিফারেন্সেসের মাধ্যমে প্রত্যেকের থেকে ভ্যারি করে যায়, তার সাইকোলজিক্যাল মেকআপের দিক থেকে, তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে, সে কিভাবে ইন্টারাক্ট করবে তার চারপাশের পরিবেশের সঙ্গে, সেদিক থেকেও তারা ভ্যারি করে। This human variation in psychological, physical, and behavioral characteristics is both an obvious and inescapable reality. এটার হাত থেকে বাঁচার কোনোই জায়গা নেই, কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট। তাই আমাদের এই বৈষম্য বা এই পার্থক্য থাকবেই, এটা একদম ম্যান্ডেটারিলি থাকবে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। এবং সেই বৈষম্যের মধ্যেই আমাদের মধ্যে যাতে হারমোনি বজায় থাকে, শান্তি বজায় থাকে, একতা বজায় থাকে, সেই উদ্দেশ্যে আমাদের এই সাইকোলজির এই জ্ঞানকে আমরা প্রয়োগ করব। আচ্ছা, sometimes psychologists think that the human behavior is influenced by their personality characteristics. কখনো কখনো মনে করা হয় যে এই ধরনের যে বৈষম্য তৈরি হয়েছে এটা বংশগতির জন্য, কারণ প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক ব্যক্তি তার পিতামাতার থেকে তার যে জিনগত প্রাপ্তি ঘটছে, সেই প্রাপ্তি এক মানুষের থেকে আরেক মানুষের আলাদা, তাই তারা আলাদা। আবার কখনো কখনো কোনো সাইকোলজিস্ট মনে করছেন যে পরিবেশ, আমাদের চারপাশের যে বিভিন্ন পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করতে করতে আমাদের তৈরি হচ্ছে বিভিন্নতা। আমাদের মধ্যে যে বিভিন্নতার প্রকাশ, আমাদের মধ্যে যে আবেগগত পার্থক্য, আমাদের মধ্যে যে প্রত্যক্ষণগত পার্থক্য, জাজমেন্টাল ডিফারেন্স, আমাদের মধ্যে যে স্বপ্নের পার্থক্য, আমাদের যে চাহিদার পার্থক্য, এই সমস্ত কিছুর জন্য আমাদের চারপাশের পরিবেশ দায়ী। আমরা যে যেরকম পরিবেশে পড়ছি বা যে পরিবেশের সঙ্গে প্রত্যেক ব্যক্তি ইন্টারাক্ট করতে করতে বড় হচ্ছে, সেই পরিবেশ তাকে তার মতো করে তৈরি করছে। তো সেটাকে বলা হয় সিচুয়েশনিজম। এই সিচুয়েশনিজম একটা খুব বড় মতবাদ যা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসকে দায়ী করছে।
আর এই পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স দায়ী করছে হেরিডিটারি ফ্যাক্টরসকে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের জন্য এই দুটোকে আমরা দায়ী করে থাকি। Individual differences occur due to interaction of genetic and environmental factors. এটা আমরা দেখলাম। We inherit certain characteristics from our parents through genetic codes. আমরা একটু আগে আলোচনা করলাম যে আমাদের বাবা মার থেকে আমরা জেনেটিক্যালি যেগুলো আমাদের প্রাপ্তি ঘটে ডিএনএর মাধ্যমে। The phenotype or the expressed forms of our characteristics depend on contributions of the socio-cultural environment. This is the reason why we are not exactly like our parents and our parents not exactly like our grandparents. তো আমরা যদি আমাদের বাবা মার থেকেই সমস্ত যাবতীয় বৈশিষ্ট্য পেয়ে থাকি, তাহলে অবিকল বাবা মার মতো আমরা হই না কেন? বা আমাদের বাবা মারাও অবিকল গ্র্যান্ড প্যারেন্টদের মতো হয় না কেন? কারণ আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা বংশগতি সূত্রে প্রাপ্ত হচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি। বাবা মার এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের এনভায়রনমেন্টের ডিফারেন্স, তাই আমাদের সঙ্গে আমাদের বাবা মাদের সঙ্গে তাদের পূর্বপুরুষদের একটা বিশেষ পার্থক্য তৈরি হয়েই যাচ্ছে। We do share similarities with our parents in respect of many physical attributes like height, color of eyes, shape of nose, etc. আমরা similarities share করি আমাদের প্যারেন্টের সঙ্গে, স্পেশালি physical attributes যেমন height, color of eyes, shape of nose, etc. We also inherit certain cognitive, emotional and other characteristics from our parents like intellectual competence, love for sport, creativity, etc. বাবা মার থেকে আমরা অনেক কিছু মানসিক বৈশিষ্ট্য পাই, যেমন উদারতা বা ইনোভেটিভনেস বা ক্রিয়েটিভিটি বা হয়তো কোনো কিছুর প্রতি ভালোবাসা, যেটা বাবা মারও থাকে, সন্তানের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন স্পোর্টস, গার্ডেনিং, এই ধরনের বিষয়বস্তু। তো এইগুলো আমরা বাবা মার থেকে পাই। However, our own characteristics develop largely by the support from the environment which we inhabit. আমরা যে পরিবেশের মধ্যে বাস করছি, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধুমাত্র পরিবেশ নয়, পরিবেশের মধ্যে অনেক কিছু পড়ে, শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। যেরকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হই, সেই পরিবেশ কিন্তু অনেক বেশি আমাদের এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি করে দেয়, কারণ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসগুলো তৈরি হয় সেগুলো নিরিখে। চলে যাচ্ছি বিহেভিয়ারাল ডিফারেন্সেস। তো বিহেভিয়ারাল ডিফারেন্সেস দু রকম আমরা দেখতে পেয়েছি, মূলত দুটো কারণে হচ্ছে। Among humans are mainly classified into two types based on their origin: inherited characteristics আর হচ্ছে acquired characteristics. আমরা যদি ব্যক্তিগত বৈষম্যের উৎপত্তি অনুযায়ী তাকে প্রকারভেদ করি, আমরা দু ধরনের বৈষম্য দেখতে পাই। একটা সহজাত বৈষম্য, ইনহেরিটেড ডিফারেন্সেস, আর একটা হচ্ছে অর্জিত বৈষম্য, যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিফারেন্স। কারণ ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্সের ওপর এই ডিফারেন্স তৈরি হচ্ছে, আর অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সের ওপর এই অ্যাকোয়ার্ড যে ডিসক্রিমিনেশন বা ডিফারেন্সেস এটা তৈরি হচ্ছে। ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স আর অ্যাকোয়ার্ড ইন এ পার্সন বাই বার্থ, জন্মগত সূত্রে যেটা আমরা পাই সেটাই ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স, অ্যাবসলিউটলি ইউনিক ইন ইচ পার্সন। প্রত্যেকটা মানুষের বাবা মা পৃথক, প্রত্যেকটা মানুষের বাবা মার থেকে প্রাপ্ত ডিএনএ সেখানেও পার্থক্য থাকে। আমরা জানি যে কোনো দুটো ভাই বোন অবিকল এক বৈশিষ্ট্য নিয়ে জন্মায় না, সেটাও একটা বায়োলজিক্যাল রিজন আছে। দে আর অ্যাবসলিউটলি ইউনিক ইন ইচ পার্সন। তাই প্রত্যেকটা মানুষ হয় অভিনব, প্রত্যেকটা ব্যক্তি পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা। Therefore, each person is different from other on the basis of these characteristics. The differences are observed in individuals on the basis of these characteristics are called inherited differences. যেহেতু inherited characteristics এর উপর ডিপেন্ড করে এই ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ইনহেরিটেড ডিসক্রিমিনেশন বা ইনহেরিটেড ডিফারেন্সেস। অন্যদিকে অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স যেগুলো ক্রিয়েটেড হচ্ছে পরবর্তীকালে মানুষের মধ্যে, তার এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে করতে তার মধ্যে তৈরি হচ্ছে। একটা শিশু জন্মে থেকেই
যে খুব রাগী নেচার হয় তা কিন্তু নয়, তার কিছু কিছু সিচুয়েশন তাকে তৈরি করে। সব সময় হয়তো সে ইনহেরিট করে না ওটাকে, হয়তো তার পরিবেশগত কারণ তাকে বাধ্য করে তার ইমোশনাল আউটবাস্টে, বা সেটা তখন তার পরবর্তীকালে তার পার্সোনালিটি প্যাটার্নে পরিণত হয়ে যায়। সেক্ষেত্রে সেই সিচুয়েশনকে আমরা অবশ্যই দায়ী করব তার রাগী স্বভাবের জন্য। Individual with his environment around him, it is noteworthy that the more similar his environment is to humans, the more similar the acquired characteristics. এই এনভায়রনমেন্টকে দায়ী করা হয় এর একটা খুব উল্লেখযোগ্য কারণ হচ্ছে, একই পরিবেশ যদি একই পরিবেশে দুটো শিশুকে রেখে দেওয়া হয়, তাদের অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেও কিন্তু যথেষ্ট সিমিলারিটি পাওয়া যায়, তারা ভাই বোন না হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে পরিবেশবাদীরা দাবি করে থাকেন যে পরিবেশ হচ্ছে একটা খুব বড় কারণ মানুষের মধ্যে ব্যক্তিগত বৈষম্য তৈরি করে দেবার জন্য। The differences that are created from person to person on the basis of acquired characteristics are called acquired discrimination. Acquired discrimination তাহলে আমরা কিভাবে পাচ্ছি? Acquired characteristics অর্থাৎ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তৈরি হচ্ছে পরবর্তীকালে ডিউরিং দ্য ডেভেলপমেন্টাল পিরিয়ড ইন হিউম্যান বিং, তার ওপর ভিত্তি করে তার মধ্যে তৈরি হচ্ছে অ্যাকওয়ার্ড ডিসক্রিমিনেশন বা অ্যাকওয়ার্ড ডিফারেন্সেস। এখানে একটা ছবি আমি দিয়েছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইনহেরিটেড, অ্যাকওয়ার্ড। ইনহেরিটেডের মধ্যে স্পেশালি 3 রকম পড়ে: ফিজিক্যাল, মেন্টাল, টেম্পারামেন্টাল। ইনহেরিট করি আমরা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো মূলত, তার মধ্যে 3টে হচ্ছে মেন। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেমন হাইট, ওয়েট, কালার অফ আইস, কালার অফ হেয়ার এটসেট্রা। মেন্টালের মধ্যে আমাদের ইন্টারেস্ট, আমাদের কোনো বিষয়ের প্রতি ভালোবাসা, অর্থাৎ আবেগের বহিঃপ্রকাশের ধরন, এগুলো আমরা ইনহেরিট করে থাকি। টেম্পারামেন্টাল অর্থাৎ আমাদের আবেগের বহিঃপ্রকাশগুলো বা আবেগগত, মূলত আবেগের প্যাটার্নটাও আমরা কিন্তু ইনহেরিট করে থাকি। এটা আমরা খুব রাগী বাবার সন্তানকে যদি অনেক সময় দেখা গেছে, হয়তো সে বাবাকে সে ছোটবেলা থেকে খুব কাছে পায়নি, তা সত্ত্বেও পরবর্তীকালে তার মধ্যে রাগের একটা প্রকাশ রয়েছে, সেক্ষেত্রে দাবি করা যেতেই পারে যে তার টেম্পারামেন্ট সে ইনহেরিট করেছে তার বাবার কাছ থেকে। এইভাবে কিছু কিছু ইমোশন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় ইনহেরিট করা হয়। আবার অ্যাকওয়ার্ডের মধ্যে বেশি করে কোনগুলো পড়ে? মূলত সোশ্যাল, যে সামাজিক বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই সামাজিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের পরিবেশ থেকেই আমরা শিখি। অর্থাৎ ম্যানার্স, যে কোনো সোশ্যাল রুলকে মানার যে ক্ষমতা, ম্যানারিজম আমাদের মধ্যে, সেইগুলো। কিংবা কালচারাল, আমাদের সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য, যে যেরকম সংস্কৃতিতে বড় হয় তার মধ্যে দেখতে পাওয়া যায়। তা সেগুলো সে কিভাবে অর্জন করে? সে নিশ্চয়ই বাই বার্থ করে না, সে যেখানে জন্মাচ্ছে সেই জায়গার সাংস্কৃতিক বা সেই পরিবারের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে সে অ্যাডাপ্ট করছে। এডুকেশনাল, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেক ব্যক্তির মধ্যে যে ডিফারেন্স আছে বা সেগুলোর যে বহিঃপ্রকাশ ঘটে, যে ক্ষমতা নিয়ে একটা শিশু জন্মায়, সব ক্ষমতাই সবসময় এডুকেশনাল খুব হায়ার অর্ডার লেভেলে গিয়ে সেটা তার পরিসমাপ্তি ঘটে না। তার কারণও কিন্তু পরিবেশ। অনেক সময় অনেক বুদ্ধিমান ছাত্রছাত্রীকেও আমরা হারিয়ে যেতে দেখি এই আমজনতার ভিড়ে। তাদের কিন্তু হয়তো উঠে আসার কথা ছিল অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, খুব সাকসেসফুলি তাদের জীবনে সাকসেসফুল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাদের খুঁজে পাই না পরবর্তীকালে। ইমোশনাল, আবেগগত, এটাও অনেক ক্ষেত্রে কিছুটা হয়তো ইনহেরিটেড, অনেকটাই আমরা পরিবেশ থেকে মানে পরিবেশ থেকে দেখে শিখি, আমরা অ্যাকোয়ার করি। সেই পরিবেশের মধ্যে যদি খুব শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে কেউ মানে ব্রট আপ হয়, তাহলে সেক্ষেত্রে তার পরিবেশ তার নিজের আবেগগত যে সংযম সেটা করতে তাকে শেখায়। আবার খুব খুব আউটবার্স্ট হয় কথায় কথায় যে ফ্যামিলিতে, বা কোনো ম্যানারিজম নেই, বা যে কোনো সময় যে কোনো বিরক্তি দেখানো যায় যে কোনো কাউকে, এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যদি কোনো শিশু বড় হয়, তার মধ্যেও কোনো না কোনো সময় সেটা প্রকাশ হতে দেখা যায়। এভাবে ইমোশনালটাও অনেক সময়, ইমোশনাল
যে বহিঃপ্রকাশ, যে বিহেভিয়ার, সেটাও আমরা অ্যাকোয়ার করি আমাদের পরিবেশ থেকে। তো আমরা চলে যাই সরাসরি এবার ডিফারেন্ট সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস। আমাদের অনেক রকমের সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস আজকে আমরা পড়ব। অনেক রকম মানে এই কয় রকম, 5টা অ্যাট্রিবিউটস এখানে আমি দিয়েছি, আমাদের সিলেবাসে আছে। এই 5 রকম অ্যাট্রিবিউটস হচ্ছে মূল, যেটা আমরা যে অ্যাট্রিবিউটসের মাধ্যমে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে থাকি। ইন্টেলিজেন্স, দ্য গ্লোবাল ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, think rationally and use resources effectively when faced with challenges. আমরা জানি বুদ্ধি আমাদের এমন একটা ক্ষমতা যেটার সাহায্যে আমরা সারা পৃথিবী সম্পর্কে আন্দাজ করতে পারি, চিন্তা করতে পারি এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারি। অ্যাপটিটিউড, an individual's underlying potential or innate capacity to acquire specific skill. একজন ব্যক্তির মধ্যে যে ক্ষমতা নিয়েই সে জন্মাচ্ছে এবং সেই ক্ষমতার দ্বারা পরবর্তীকালে ট্রেনিংয়ের মাধ্যমে সে তার সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, সেই সামর্থ্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাই প্রচুর ভ্যারিয়েশনস প্রত্যেক মানুষের থেকে অপর মানুষের। ইন্টারেস্ট, একজন ব্যক্তির যে প্রেফারেন্স, স্পেসিফিক কোন কাজটা সে করবে আর কোন কাজটাকে সে ডিসকার্ড করবে, এটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও দেখতে পাওয়া যায়। প্রত্যেকের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি সমান আগ্রহ থাকে না। এই আগ্রহ বা ইন্টারেস্ট আমাদের মধ্যে প্রচণ্ডভাবে বিভিন্নতা দেখা যায়। শুধু পড়াশোনা নয়, কেউ গানে স্পেশালি ইন্টারেস্টেড, কেউ নাচে, কেউ আঁকায়, কেউ আবার গল্প লেখায়, এরকম নানা ধরনের ইন্টারেস্ট আমরা দেখতে পাই ছাত্রছাত্রীদের মধ্যে। এবং এই ইন্টারেস্টের ভ্যারিয়েশন প্রত্যেক মানুষের মধ্যে থাকে, তার ফলে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। পার্সোনালিটি, এটা তো রিলেটিভলি এন্ডিউরিং ইউনিক ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম আদার। এটা আমরা জানি যে খুব ব্যক্তিত্ব এমন একটা বিষয়, সামগ্রিকতা, একজন ব্যক্তির সামগ্রিক পরিচয়টা সে তুলে ধরে এবং এটা অতি অবশ্য করেই কোনো একজন মানুষের ব্যক্তিত্ব অপর মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এটা তো আমরা জেনেই ফেলেছি ক্লাস 11-এ, যে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের থেকে অনেকটা বেশি করে আলাদা, এই কারণে যে সে তার পোশাক আশাক, তার চিন্তা ভাবনা, তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা, তার ধ্যান ধারণা, তার আদর্শ, তার ভালো লাগা, তার পছন্দের খাবার, তার এমনকি তার পছন্দের মুভি, সব কিছুতেই সে যে ডিফারেন্ট, সেটা তার সামগ্রিক ব্যক্তিত্বের জন্য হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভ্যালুস, লং হেল্ড এন্ডিউরিং বিলিভস অ্যাবাউট অ্যান আইডিয়াল মোড অফ বিহেভিয়ার আর লাইফ গোলস। ভ্যালুস হচ্ছে একটা মরালিটি সেন্টার্ড এক ধরনের মানসিক যাপন। এই মরালিটি সেন্টার্ড কিছু এথিক্স বা মরালিটি স্ট্যান্ডার্ড আমাদের ভিতর তৈরি হয়, যেটাও আবার সব মানুষের ক্ষেত্রে সমান নয়। অনেক ছোট ছোট বিষয়েও আমরা বড় হবার সঙ্গে সঙ্গে দুটি মানুষের এই মরালিটি কন্ডাক্ট বা ভ্যালুজের ডিফারেন্স দেখতে পাই অনেক ছোট ছোট বিষয়ও। যেমন খুন, এটা খারাপ, এটা সবাই বোঝে খুন করা, কিন্তু খুনের মোটিভেশন বা খুনের জন্য যে কারণটা রয়েছে সেই জায়গাটা যখন আমরা অ্যানালিসিস করি তখন দেখা যায় অনেক মানুষ ক্লেম করছে যে তার খুন করাটা হয়তো কোনো বাধ্যবাধকভাবে সে করেছে, সেক্ষেত্রে তার দোষ নয়। সুতরাং মরালিটি যে সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, যে মরালিটিকে সেন্টার করে এক ধরনের ভ্যালুজের ডিফারেন্স, সেটা কিন্তু বড় হবার সাথে সাথে সব মানুষের মধ্যে আমরা দেখতে পাই। তাই এটা একটা খুব উল্লেখযোগ্য পার্সোনালিটি অ্যাট্রিবিউটস। আমরা চলে যাই, এগুলো ডিটেলে পড়ি। ইন্টেলিজেন্সের সব থেকে উল্লেখযোগ্য একটা ডেফিনিশন দিয়েছেন ডেভিড ওয়েশলার। Intelligence is the aggregate or global capacity of the individual to act purposefully, to think rationally and to deal effectively with his environment. 1944 সালে তিনি দিয়েছেন, কিন্তু এই ডেফিনিশনটা এখনো পর্যন্ত বিশেষভাবে সর্বজনগ্রাহ্য।
তাই এই ডেফিনেশনটাকে দিয়ে আমি ইন্টেলিজেন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটা ইন্টেলিজেন্স তাহলে কি? একটা সামগ্রিক ক্ষমতা ব্যক্তির মধ্যে, যে ক্ষমতাটা কি করতে সাহায্য করে ব্যক্তিকে? অ্যাক্ট পারপাসফুলি, উদ্দেশ্যের দিকে তাকে চালিত করে। থিঙ্ক র্যাশনালি, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শেখায়। অ্যান্ড টু ডিল ইফেক্টিভলি উইথ হিজ এনভায়রনমেন্ট, তার পরিবেশের সঙ্গে তাকে সব থেকে বেশি কার্যকরভাবে ক্রিয়া প্রতিক্রিয়া চালাতে সাহায্য করে। তাহলে ইন্টেলিজেন্স হচ্ছে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ক্ষমতা, যা ব্যক্তির চালিকা শক্তি। ইন্টেলিজেন্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু দেখে নিই। ইন্টেলিজেন্স ইজ আ বেসিক মেন্টাল এবিলিটি। একদমই তাই, এটা মানুষের একদম একটা বেসিক। ইন্টেলিজেন্স ছাড়া মানুষ হয় না, কম বেশি হতে পারে, সেই অ্যাসেসমেন্টে আমরা পরে যাব। কিন্তু আগে আমরা অ্যাসেসমেন্টকে জানতে হলে আগে অ্যাট্রিবিউটসগুলোকে জানতে হবে। তাই অ্যাট্রিবিউটসগুলো আমরা জেনে নেব। ইন্টেলিজেন্স ইজ এক্সপ্রেস থ্রু ভেরিয়াস অ্যাকশনস। ইন্টেলিজেন্স ভেরিয়াস অ্যাকশনের মাধ্যমে আমরা প্রকাশ করি। আমাদের বুদ্ধি আছে, কার কতটা আছে সেটা আমাদের কোনো মাইন্ড মিটার নেই দিয়ে মাপা যাবে। সেটা একমাত্র মাপা যায় আমরা কিভাবে কাজটা করছি সেটার মাধ্যমে, সেটা সম্পূর্ণ অ্যাকশনের মাধ্যমে। It is possible to solve new and changing situational problems through intelligence, utilizing previous experience. একটা নতুন চ্যালেঞ্জিং চেঞ্জিং সিচুয়েশনাল প্রবলেমসের মাধ্যমেই ইন্টেলিজেন্সকে বোঝা যায়। এটা আমাদের যে আগের অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে নতুন সিচুয়েশনে আমাদের হেল্প করে যে তুমি এইভাবে চলো। যার যতটা উন্নত মানের বুদ্ধি, সে প্রায়র এক্সপিরিয়েন্সের সমস্ত খুঁটিনাটি বিষয়কে দিয়ে আমাদের হেল্প করে যে নিউ সিচুয়েশনকে আরো কত তাড়াতাড়ি আমরা কনসিডার করতে পারি আর কত তাড়াতাড়ি চ্যালেঞ্জটাকে আমরা সামাল দিতে পারি। Determining the significance of real experience and applying the power of thought is possible through intelligence. তো significance of real experience and applying the power of thought is possible through intelligence. আমাদের যে বাস্তব যে জীবনের যে অভিজ্ঞতা এবং আমাদের যে ক্ষমতার যে প্রয়োগ, এটা সম্ভব হয় আমাদের ইন্টেলিজেন্সের দ্বারা। Only intelligence can possible the better and easier use of other mental processes. আমাদের বুদ্ধি আমাদের বাকি মানসিক কার্যাবলীগুলোকে ত্বরান্বিত করে। যার বুদ্ধি বেশি তার বাকিগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি সে প্রয়োগ করতে পারে, আর যার বুদ্ধি কম বাকিগুলোতেও সে হ্যান্ডেল করতে একটু বেকায়দায় পড়ে। Intelligence is one of the most practical mental weapons for achieving goals or objectives. এটা অত্যন্ত একটা ক্ষুরোধার মানসিক অস্ত্র, বাস্তবের সঙ্গে যেটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত থাকে। তার ফলে এই অস্ত্রটা আমাদের বাস্তবগত সমস্যাগুলোকে সমাধান করে আমাদের গোল অ্যাচিভ করতে সহায়তা করে। The ability to adapt with the surrounding environment is possible only through intelligence. আমাদের চারপাশের পরিবেশ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি তাতে সাহায্য করে প্রধানত বুদ্ধি। There is a positive correlation between the ability to work harder or to do the work faster or to do more work with increased intelligence. একটা পজিটিভ কোরিলেশন রয়েছে। পজিটিভ কোরিলেশন মানে কি? তুমি খুব বেশি বা খুব শক্ত কাজ বা খুব দ্রুত কাজ করতে তখনই পারবে যখন তোমার বুদ্ধির বৃদ্ধি ঘটবে। অর্থাৎ বুদ্ধি যত বাড়বে বা বুদ্ধি যত হায়ার অর্ডার থাকে, সে তত দ্রুত, তত বেশি এবং তত শক্ত বা হায়ার অর্ডার কাজ করতে পারে। এর মধ্যে একটা পজিটিভ কোরিলেশন রয়েছে। Although intelligence involves the functions of the nervous system, intelligence is not entirely dependent on the nervous system. হ্যাঁ, আমরা ব্রেন দিয়ে অনেক সময় ইন্টেলেকচুয়াল এবিলিটিটাকে শনাক্ত করতে চেষ্টা করি। ব্রেন ফাংশনিং দিয়ে সবটুকু আমরা বা নার্ভাস সিস্টেমের ফাংশনিং দিয়ে বুদ্ধির ব্যাখ্যা পুরোপুরি আমরা পাই না। অনেক বুদ্ধির পার্ট আছে যেগুলো
ব্রেন ফাংশনিং এর ক্ষেত্রে আলাদা করে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত শো করেনি, কিন্তু সেই পার্টগুলো অনেকের ক্ষেত্রে হায়ার অর্ডার, অনেকের ক্ষেত্রে লোয়ার অর্ডার দেখতে পাওয়া যায়। অ্যাপটিটিউড, নেক্সট পার্সোনাল সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাপটিটিউড। এই অ্যাপটিটিউড হচ্ছে একটা এমন ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা নিয়ে জন্মাই কিন্তু সঙ্গে সঙ্গে কাজে লাগাতে পারি না, তার জন্য একটা ট্রেনিং এর দরকার পড়ে, তার জন্য একটা আমাদের মাস্টারি আমাদের উপর দরকার পড়ে, আমাদের প্র্যাকটিস দরকার পড়ে, ড্রিলিং দরকার পড়ে, কিন্তু ক্ষমতাটা ভিতরে থাকা চাই, সেই ক্ষমতাটা নিয়েই আমরা জন্মাই। তো দুটোই এক্ষেত্রে দরকার হয়, হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট। এই সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটটা আমরা দেখে নিই। অ্যাপটিটিউড ইজ কন্ডিশন or set of characteristics regarded as symptomatic of an individual's ability to acquire with training. এটা বিংহামের একটা ডেফিনিশন। ইনি বিংহামের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সাইকোলজিস্ট, aptitude is a condition or set of characteristics regarded as symptomatic of an individual's ability to acquire with training. ওই যে বললাম, নিয়ে জন্মালেও এর জন্য ট্রেনিং দরকার হয়, ট্রেনিং এর ফলে তার মধ্যে যে আলটিমেটলি যোগ্যতা বা দক্ষতাটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ অ্যাপটিটিউড। যেটা ভেতরে রয়েছে সেটা অ্যাপটিটিউড নয়, যেটা ভিতরের সেই ক্ষমতাটাকে পুরো দক্ষতায় বা যোগ্যতায় পর্যবসিত হয়ে যাবার পর সেটাকে আমরা বলছি অ্যাপটিটিউড। Aptitude is the power within a person to do a particular task. আমরা characteristics দেখছি। Aptitude is the power within a person to do a particular task. অর্থাৎ এই যে বললাম, একটা পরিণত যোগ্যতা বা দক্ষতা আছে অ্যাপটিটিউডটা থাকা মানে, অর্থাৎ সে ক্ষমতাটাও নিয়ে জন্মেছে এবং তার রিকোয়ার্ড ট্রেনিংটাও সে প্রাপ্ত হয়েছে, সে অলরেডি এই কাজটা করার জন্য একদম ফিনিশড, এই কাজটা করার জন্য সে সম্পূর্ণভাবে সক্ষম। Aptitude is the ability currently present in a person that will be expressed through some action in the future. Aptitude হচ্ছে এমন একটা এবিলিটি যেটা কারেন্টলি ব্যক্তির মধ্যে রয়েছে এবং যেটা ভবিষ্যতে কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। অর্থাৎ রয়েছে, ওটা একটা কাজ করলেই শেষ হয়ে যায় না, সেই ক্ষমতা বা যোগ্যতা তার মধ্যে রয়েছে, যেটা কাজের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। Aptitude is a manifestation of a permanent ability within a person which does not change easily. ওই যে বললাম একটু আগে, ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এটা থাকা মানে এটা একটা এক গ্লাস জল নয় যে খেয়ে ফেললাম গ্লাসটা শূন্য হয়ে গেল। এটা থাকা মানে সেই যোগ্যতাটা ব্যক্তির মধ্যে তৈরি হয়ে গেছে, সে এটা চট করে কমবেও না, এটা চট করে হারিয়েও যাবে না। Numerous and diverse aptitudes are found in humans. These vary from person to person. নানা রকমের অ্যাপটিটিউড রয়েছে, নিউমারাস অ্যাপটিটিউডস মানুষের মধ্যে, যা প্রত্যেক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির লিস্ট অফ অ্যাপটিটিউডস এর প্রচুর ডিফারেন্স দেখতে পাওয়া যায়। Aptitude is an individual's internal and inherent ability that is expressed through a specific action. একজন ব্যক্তির ইন্টারনাল এবং ইনহেরেন্ট এবিলিটি দ্যাট ইজ এক্সপ্রেসড থ্রু এ স্পেসিফিক অ্যাকশন। অর্থাৎ অ্যাপটিটিউড অবশ্যই ব্যক্তির অভ্যন্তরস্থ এবং বহিস্থ ক্ষমতা, যেটা আমরা দেখতে পাই যে ব্যক্তির মধ্যেও থাকে সবসময় বাইরে দেখা যায় না, তার মধ্যে সে ভেতরে সেটা বিলং করছে, আবার টাইম টু টাইম কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, তাই অবশ্যই সেটা এক্সটার্নালও বটে। Aptitude is usually an innate ability but is revealed through environment in training. আমি বারবার যেটা বলছি, এটা একটা ইনেট এবিলিটি, এটা নিয়ে জন্মাচ্ছে, কিন্তু ট্রেনিং এর মাধ্যমে সেটা প্রকাশিত হবার যোগ্যতা সম্পন্ন হচ্ছে। Individual's aptitude is related to his future actions or success. প্রত্যেক ব্যক্তির মধ্যে যে অ্যাপটিটিউড থাকে সেটা তার ভবিষ্যৎ সাকসেসের সঙ্গে জড়িত। Aptitude helps a person to choose the work he likes and is capable of, in which he can easily achieve success. Aptitude একটা ব্যক্তিকে সাহায্য করে
তার সঠিক কাজটাকে বেছে নিতে এবং তাকে তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে। অ্যাপটিটিউড আছে মানে ব্যক্তি জানে যে আমি ওটা পারবো কিংবা ওটা পারবো না। যেটাতে আছে সে ভাবে, বুঝতে পারে সে পারবে, যেটাতে নেই সেটা জানে যে সে পারবে না। তাই তার পছন্দ, তার সিলেকশনটা অবভিয়াস হয়ে যায় অ্যাপটিটিউডটা থাকার ফলে, এবং সে সাকসেসটাও তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে। আর নেক্সট হচ্ছে অ্যাপটিটিউড ইজ মেজারেবল। অ্যাপটিটিউডকেও কিন্তু মেজার করা যায়। আমরা নেক্সট পার্সোনালিটি অ্যাট্রিবিউটসে চলে যাই। ইন্টারেস্ট, এটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক মানুষের আগ্রহের জায়গাগুলো ভারী স্বতন্ত্র। কোনো একজনের সাথে আরেকজনের একটা দুটো আগ্রহ মিললেও লিস্ট অফ ইন্টারেস্ট যদি আমরা করতে যাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই লিস্টটা আমরা ডিফারেন্ট লিস্ট পাবো যখন আমরা প্রত্যেক ব্যক্তির থেকে যদি আমরা সেই লিস্টটাকে নিই। আমরা ক্রো অ্যান্ড ক্রো যে দুজন এই ডেফিনিশনটা দিয়েছেন তাদের পিকচারটা আমরা দেখতে পাচ্ছি। জেফ ক্রো, জিএম ক্রো। ক্রো অ্যান্ড ক্রো: ইন্টারেস্ট ইজ আ মোটিভেটিং ফোর্স that causes people to pay attention to a thing, person or activity. ইন্টারেস্ট হচ্ছে এমন একটা মোটিভেটিং ফোর্স যেটা মানুষকে তার অ্যাটেনশন দিতে, এবং কিসের উপর দিতে না, কোনো বিষয় বা ব্যক্তির ওপর বা কোনো কাজের ওপর দিতে সহায়তা করে। অর্থাৎ আগ্রহ থাকলে ব্যক্তি অনায়াসে অ্যাটেনশনটা দিতে পারে, আর আগ্রহ না থাকলে বা কম থাকলে তার অ্যাটেনশন দিতে অসুবিধা হয় বা সে বিরক্ত বোধ করে, জোর করে দিতে হয় তাকে। ইন্টারেস্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? ইন্টারেস্ট হেল্প দ্য পারসন টু মেক এ চয়েস দ্যাট ইজ ইন্টারেস্ট ইজ সিলেক্টিভ। ইন্টারেস্ট সবসময় নির্বাচনধর্মী। ইন্টারেস্ট কখনোই মানে যাই দেবে তাতে ইন্টারেস্ট তৈরি হয় না। ইন্টারেস্ট ব্যক্তির মধ্যে থাকে, সে সেই অনুযায়ী সে অনেকগুলোর মধ্যে থেকে সে সিলেক্ট করে। সে নিজেও যে খুব কনফার্ম থাকে জন্মগত সূত্রে তা নয়, সে তাকে অনেক অপশান দিলে সেও কিন্তু সিলেক্ট করতে থাকে। মানে বয়স শুরুর থেকেই যদি তার ডেভেলপমেন্টের আর্লি এজ থেকে দেওয়া হয় তাকে নানা অপশান, তার পক্ষেও সুবিধা হয় তার এই সিলেকশন করতেই। Before making a choice, the things from which one will be chosen with interest are arranged in order. যে কোনো একটা চয়েস করার সময় ইন্টারেস্ট তাকে সেই চয়েসের অর্ডারটা করতে সহায়তা করে। ইন্টারেস্ট অলওয়েজ ম্যানিফেস্ট ইটসেলফ থ্রু সাম অ্যাকশন আর অ্যাক্টিভিটি। অবশ্যই ইন্টারেস্ট থাকলে যে কোনো মানুষ সেই বিষয় বা সেই ব্যক্তির বা সেই ক্রিয়াটার প্রতি মানে নিজে থেকে অ্যাটেনশন দেবে এবং কাজটা করবে, বা যে কোনো বিহেভিয়ার সে করবে, তার মধ্যে একটা সক্রিয়তার অংশ দেখতে পাওয়া যাবে। As a result of interest, a person voluntarily and spontaneously participates in an activity. সে নিজে থেকে যাবে, তাকে জোর করতে হবে না ইন্টারেস্ট থাকলে। Interest is associated with other mental functions such as attention, goal setting and perseverance. ইন্টারেস্ট থাকলে এইগুলো দেখতে পাওয়া যায়, আমরা অবশ্যই জানি। অ্যাটেনশন, গোল সেটিং অ্যান্ড পারসিভারেন্স, তার লেগে থাকার ক্ষমতা, তার মনোযোগ দেওয়ার ক্ষমতা, তার উদ্দেশ্যকে নির্মাণ করার ক্ষমতা দেখতে পাওয়া যায়। ইন্টারেস্ট ইনফ্লুয়েন্সেস লার্নিং স্ট্র্যাটেজিস। অবশ্যই প্রত্যেকটি ছেলে মেয়ে যখন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পৌঁছয় সে তার ইন্টারেস্ট, এরিয়া অফ ইন্টারেস্ট ধরে দ্য সাবজেক্ট চয়েস করে। অনেক আগে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, অনেক রকমের স্ট্রিম বা অনেক সাবজেক্ট আজকের মতো এত ছিল না। সেক্ষেত্রে ইন্টারেস্ট অনুযায়ী বাছাটা অতটা রিফাইন্ড হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত মানে লটস অফ সাবজেক্টস আর দেয়ার যে তাদের ইন্টারেস্ট অনুযায়ী তারা বেছে নেয়, এবং এটাই স্বাভাবিক। সেটার জন্যই সবাইকে অনুরোধ করা হয় কোনো কিছু যেন চাপিয়ে দেওয়া না হয়। ইন্টারেস্ট অনুযায়ী তার লার্নিং স্ট্র্যাটেজি গড়ে তোলাও আবশ্যক। By measuring interest, predictions can be made about a person's choice, decision making, creativity and future plan. ইন্টারেস্টকে মেজার করে আমরা তার ভবিষ্যতের পরিকল্পনা বা সে কী নিয়ে পড়লে তার সাকসেসটাকে সে তাড়াতাড়ি গ্র্যাব করবে সেটা আমরা
বুঝতে পারি। ইন্টারেস্ট ইজ দ্য লং লাস্টিং মেন্টাল স্টেট দ্যাট হেল্পস ওয়ান স্টিক টু এ টাস্ক ফর আ লং টাইম। একটা ব্যক্তির ক্ষেত্রে তার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেটা তাকে কোনো একটা বিষয়ের দিকে একদম স্টিক করে থাকতে এবং সেটাতে আলটিমেটলি সাকসেস পেতে তাকে ভীষণভাবে সহায়তা করে। ইন্টারেস্ট হ্যাজ অ্যান ইমোশনাল অ্যাসপেক্ট অফ ফিলিং গুড অর ব্যাড। ইন্টারেস্টের একটা ইমোশনাল দিক আছে, মানে ইন্টারেস্ট থাকলে তার একটা গুড ফিলিং হয়, ফিল গুড হয় সে তার, আর অথবা ব্যাড ফিলিং হয় যদি ইন্টারেস্ট না থাকে, তাকে জোর করে করতে বলা হয়, অর্থাৎ এর একটা অনুভূতিমূলক দিক থাকে। Since interest intensifies attention and perception, the cognitive side of the person is activated here. ইন্টারেস্ট যদি, তার মানে যে কোনো অ্যাটেনশনকে ইন্টেন্সিফাইজ করে, পারসেপশনকে রিফাইন করে এবং কগনিটিভ সাইডটাকে অ্যাক্টিভেটেড করে দেয় ব্যক্তি। ইন্টারেস্ট থাকলেই ব্যক্তি সজাগ হবে, পারসেপশন তার ক্লিয়ার হবে, তার অ্যাটেনশন দেবে এবং পারসেপশন ক্লিয়ার হবে এবং তার কগনিটিভ সাইড অনেক বেশি ভালোভাবে কাজ করবে। তো ইন্টারেস্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়লাম। নেক্সট যে সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট আমরা পড়বো সেটা হচ্ছে পার্সোনালিটি। সব থেকে ফার্স্ট একটা ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস যাই বলো, গর্ডন আলপোর্টের একটা ডেফিনিশন আমি দিচ্ছি। Personality is the dynamic organization within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment. ব্যক্তিত্ব হলো সেই গতিশীল একটা অর্গানাইজেশন বা সংগঠন যেটা ব্যক্তির মধ্যে থাকে এবং যেটা তার মনোদৈহিক বিষয়টাকে নির্ধারণ করে কিভাবে, যাতে সে তার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে সক্ষম হয়। অর্থাৎ ব্যক্তির মধ্যস্থিত এমন একটা সামগ্রিক সত্তা, এমন একটা সামগ্রিক সংগঠন, অবশ্যই মানসিক সংগঠন, সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট, সাইকোলজিক্যাল অর্গানাইজেশন। এটা একটা ভাস্ট ব্যাপার, আমি প্রথমেই বললাম, কোনো একটা কথা দিয়ে আমি একে বোঝাতে পারবো না। এটা একটা সামগ্রিক ব্যাপার ব্যক্তির মধ্যে, কিন্তু যেটা স্ট্যাটিক নয়, যেটা অলওয়েজ ডাইনামিক এবং যেটা ব্যক্তিকে তার সমগ্র জীবন জুড়ে, তার সমগ্র বিহেভিয়ারে ছাপ ফেলে, সমগ্র জীবন যাপনের মধ্যে পরিস্ফুট হয়। পার্সোনালিটির ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে নিই। ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি ইজ সেলফ কনসিয়াসনেস। অবশ্যই ব্যক্তিত্ব যে ব্যক্তির মধ্যে তৈরি হয়েছে তার মধ্যে আত্মসচেতনতা দেখতে পাওয়া যায়। Self-consciousness in each person is the fulfillment of his own personality. আত্মসচেতনতা যে আমি কি, বা আমি কতটা, বা আমি কেন, এই সচেতনতাগুলো এখানে কাজ করে। Personality also varies strongly from person to person. প্রত্যেক ব্যক্তির মধ্যে পার্থক্য আছে তো জানা কথা, দ্যাট ইজ ইচ পার্সনস পার্সোনালিটি ইজ ইউনিক অ্যান্ড স্পেসিফিক। প্রত্যেক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির পার্সোনালিটি ডিফারেন্ট, আমরা জানি। An individual's personality includes his entire internal and external characteristics, all of a person's cognitive, emotional and mental activities. ওই যে বললাম পার্সোনালিটির মধ্যে সমস্ত কিছু পড়ে, ইন্টারনাল, এক্সটার্নাল। একটা ব্যক্তি কি ধরনের পোশাক আশাক করতে পছন্দ করে সেটা তার ব্যক্তিত্বকে রিফ্লেক্ট করে অবশ্যই। সে তার চলাফেরা কিভাবে করে, তার হাঁটা চলা বা তার কথা বলার ভঙ্গি বা তার রাগ দেখানোর বা ভালোবাসার ইমোশন প্রকাশের ভঙ্গি, এভরিথিং আমরা ব্যক্তিত্বের মধ্যে দেখি সেটা পড়ছে, মানে তার ব্যক্তিত্বকে কোনো না কোনোভাবে সেটা রিপ্রেজেন্ট করছে। পার্সোনালিটি ডেভেলপস উইথ এজ। বয়সের সাথে সাথেই এটা পরিণত হয়। এটা একটা ডেভেলপমেন্টাল প্রসিডিওর। পার্সোনালিটি ইজ অ্যান এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক অফ এভরি পার্সন। প্রত্যেক ব্যক্তির মধ্যে এটা অবশ্যইভাবে থাকবে। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার কোনো ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব নেই, এই কথাটা বা জিরো পার্সোনালিটি, এটা হয় না। আমরা জানি যে ব্যক্তিত্ব থাকে, সেটা দুর্বল হতে পারে, খুব শক্ত বা স্ট্রং হতে পারে, কিন্তু ব্যক্তিত্ব নেই বলে ব্যক্তি থাকলে তার ব্যক্তিত্ব থাকবে। Personality is not permanent and is always changing, although sometimes this change occurs very slowly. Personality কিন্তু কখনোই স্ট্যাটিক নয়। কোনো একজন মানুষ
যে খুব জেনারাস, সে সারা জীবনই জেনারাস থাকবে তা কিন্তু নয়। সে পরবর্তীকালে কৃপণ হতেই পারে, সেটা তার পরিস্থিতি বলবে, কিন্তু হবে না এরকম কোনো কথা নয়। পার্সোনালিটি ইজ অলওয়েজ ডায়নামিক, এটা আমরা পড়েছি এর আগে ডেফিনিশনে, আবার বলছি এটা কখনোই স্ট্যাটিক বা পার্মানেন্ট নয়, তবে খুব ধীরে ধীরে চেঞ্জ হয়। পার্সোনালিটি একটা ক্যারেক্টারিস্টিক্স কখনোই খুব দ্রুত উইকে বা মান্থলি চেঞ্জ হয়ে যায় না। The individual is dynamic due to constant adaptation to the environment. ওই যে বললাম পরিস্থিতিগত কারণে পরিস্থিতির সঙ্গে অ্যাডাপ্ট করতে 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 স্লোলি একজন ব্যক্তির ব্যক্তিত্ব পরিবর্তিত হয়। এরপর আমরা চলে যাই লাস্ট পার্সোনাল সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসে। ভ্যালুস যদিও এটা লাস্ট, কিন্তু এতটাও লিস্ট নয় বা এতটাও সহজ ব্যাপার নয়। এই বিষয়টার উপর কেন্দ্র করে বর্তমান সমাজ ব্যবস্থার যথেষ্ট এদিক ওদিক আমরা দেখতে পাই। আমরা অনেক সময় বলে থাকি যে মূল্যবোধের অবক্ষয় ঘটছে, কিন্তু এটাও বুঝতে হবে ওই সেই চেঞ্জিং সিচুয়েশন, চেঞ্জিং এনভায়রনমেন্টের সঙ্গে আমরা অ্যাডাপ্ট করতে করতে আজকে ভ্যালুসটা অবক্ষয় হয়েছে না অল্টার্ড হয়েছে, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। তো আমরা চলে আসি ভ্যালুসটা কি সেটা জানি। Values are internalized cognitive structures that guide choices by evoking a sense of basic principles of right and wrong, a sense of priorities, and a willingness to make meaning and see patterns. Daphna Oyserman, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট, তিনি ভ্যালুজ সম্পর্কে একটা মস্ত বড় বই লিখেছেন, খুব ইম্পর্ট্যান্ট, এবং সেখানে তিনি খুব সুন্দর করে এটাকে ডিফাইন করেছেন যে এটা ব্যক্তির রাইট অ্যান্ড রং এটা ডিটারমাইন করে, একটা ব্যক্তিকে ডিটারমাইন করতে সহায়তা করে। সেন্স অফ বেসিক প্রিন্সিপালস অফ রাইট অ্যান্ড রং, এ সেন্স অফ প্রায়োরিটি, কোনটা আমাদের আগে করা উচিত, এই যে উচিত উচিত কথাটার প্রয়োগ আমরা ঘটাই কিভাবে, এবং a willingness to make meaning and see patterns, একটা বিষয়বস্তুকে আমরা কিভাবে অ্যানালিসিস করব। একটু আগে আমি বললাম যে ভ্যালুজ মানেই কিন্তু একদম খুন মানে খারাপ, কি প্রচণ্ড একটা জুয়া খেলা মানে খারাপ, বা যে কোনো কিছুকে খারাপ বলার সময় আমরা কোথাও একটা মাত্রাগত তারতম্য বয়স হবার সঙ্গে সঙ্গে যোগ করি, যে আমরা তার পিছন ফিরে তার ব্যাকগ্রাউন্ডটাকে জাজ করি। এই বা একটা যে কোনো বাজে কাজের উদাহরণ চোখে এলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যানালিটিক্যালি দেখি, সেটাই আমাদের মরাল বা এথিক্যাল স্ট্যান্ডার্ড হয়ে যায় আস্তে আস্তে বয়স হবার সাথে সাথে, সেটা অনেক পরিণত, সেটা অনেক রিফাইন্ড হয়। ভ্যালুজের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা লাস্ট দেখে নিই। রিলেটিভলি পার্মানেন্ট অ্যান্ড স্টেবল ক্যারেক্টারিস্টিক্স ভ্যালুজের, ভ্যালু কিন্তু তৈরি হয়ে গেলে খুব চট করে ঘেটে যায় না, ইউজুয়ালি না হলেও খুব ধীরে ধীরে চেঞ্জ হয়। While they can change, values are deeply ingrained and tend to remain stable throughout a person's life. Notes a report from এটা এখান থেকে পাওয়া গেছে। রিলেটিভলি পার্মানেন্ট অ্যান্ড স্টেবল, রিলেটিভলি পার্মানেন্ট অ্যান্ড স্টেবল, একেবারে পার্মানেন্ট নয়, কিন্তু ইউজুয়ালি মানুষের মধ্যে এটা গেঁথে থাকে। অনেক কিছু এদিক ওদিক হলেও মানুষ কিন্তু এই ভ্যালুস যদি স্ট্রং হয় সে ওটা আঁকড়ে ধরে ওর জীবন নির্বাহ করতে থাকে। হায়ারার্কিক্যাল ভ্যালু সিস্টেম, ভ্যালু সিস্টেমটা আমাদের কাছে হায়ারার্কিক্যাল, অর্থাৎ কোনটা সব থেকে বেশি, তারপর কোনটা, তারপর কোনটা, এইভাবে আমরা একটা জাজমেন্ট দিই। সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল, ভ্যালুজ আর পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, often dictated by individual upbringing, culture and life circumstances. প্রত্যেক ব্যক্তির বড় হয়ে ওঠা কালচার এবং জীবনের যে সার্কামস্ট্যান্সিয়াল যে বিষয়গুলো, সেগুলোর সঙ্গে সেগুলোর মধ্যে দিয়ে আমাদের ভ্যালুস তৈরি হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন একটা পরিবেশে বড় হয় যেখানে রিলিজিয়াসনেস নিয়ে খুব রেস্ট্রিকশন নেই, যথেষ্ট জেনারাস, তো সেক্ষেত্রে তার ভ্যালুস যেটা বলবে রিলিজিয়াস অ্যাক্টিভিটি সম্পর্কে, খুব স্টাবর্ন ফ্যামিলির রিলিজিয়াস বিলিফটা যেভাবে গড়ে উঠবে সেটা সম্পূর্ণ আলাদা, ভ্যালুসগুলো আলাদা হবে। They guide behavior, decisions, actions, often in both short-term and long-term context.
এটা অবশ্যই আমাদের জীবনের মূল্যবোধটা এমন যেটা আমাদের উদ্দেশ্য ঠিক করতে এবং উদ্দেশ্য কিভাবে আমরা উদ্দেশ্যে পৌঁছবো সেটা নির্ধারণ করতেও সহায়তা করে। অনেক সময় শুনতে পাওয়া যায় যে ওর উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যে কোনো পথ অ্যাভেল করতে পারে। তো সেক্ষেত্রে তার ভ্যালুজের সম্পর্কেই কিন্তু আমরা মন্তব্যটা করি। Learned and internalized values are acquired through and influenced by experience, education, family and society. অবশ্যই সমাজ, পরিবার, আমাদের শিক্ষা, আমাদের অভিজ্ঞতা, আমাদের এই মূল্যবোধ ভেতরে নির্মাণ করে। ধীরে ধীরে কিন্তু খুব শক্তপোক্তভাবে এটা নির্মাণ করে দেয়। Abstract, unlike attitudes which are focused on specific objects, values are more general and abstract. Attitude অনেক স্পেসিফিক, সুনির্দিষ্ট, কিন্তু ভ্যালুস কিন্তু অতটা সুনির্দিষ্ট নয়, কিছুটা ভেগ, কিছুটা অ্যাবস্ট্র্যাক্ট আমাদের কাছে। এটার কোনো লিখিত অত সূক্ষ্ম রুল কিন্তু আমাদের সামনে নেই। অনেক অনেক অলিখিত মরাল কোড আমরা কিন্তু মেনে চলি বা নিজেরা ভেতর ভেতর তৈরি করে নিই, এরকমও দেখা গেছে। Two key attributes. Values are consist of content, what is deemed important, and intensity, how important it is. মানে এই দুটোকে নিয়ে ভ্যালু ডিল করে যে কোনটা ইম্পর্টেন্ট বা কতটা ইম্পর্টেন্ট। Societal integration. They play a crucial role in building societies and integrating social relations. অবশ্যই মূল্যবোধ আমাদের সামাজিক জীবনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে, সামাজিক সম্পর্কগুলোকে মূল্যায়ন করতে সহায়তা করে, যে মূল্যায়নের উপর ভিত্তি করে আমরা ওই সমাজের মানুষগুলোর সঙ্গে আচার আচরণ করি এবং তাদের সাথে থাকি বা থাকি না, মিলেমিশে থাকি বা সরে আসি। মূল্যবোধ এখানে অনেকটাই ক্রিয়া করে। তাহলে আমরা 5টা সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস সম্পর্কে ভালোভাবে জেনে নিলাম। এবার আমরা আজকের মতো এই ক্লাস শেষ করছি, আসবো পরের ক্লাসে। তোমরা আপাতত যতটা পড়ালাম এটা ভালো করে শোনো এবং তৈরি হয়ে নাও চটপট। বাই।